আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনই বর্তমান ভারতের অগ্রগতির মূল মন্ত্র। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী দেশে দীপাবলি উৎসব পালনের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় ক্ষেত্রের অগ্রগতির জন্য বিভিন্ন সমবায়গুলির মধ্যে সহযোগিতার প্রয়োজন। পাকিস্তানের নির্বাচন সংস্থা সেদেশের আগামী নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন বাতিল করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহিলাদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 3 রানে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনই বর্তমান ভারতের অগ্রগতির মূল মন্ত্র। বিভিন্ন ধর্মীয় স্থানে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি এবং উন্নয়নের মিশ্রণই একবিংশ শতাব্দীতে ভারতকে এগিয়ে নিয়ে যাবে। উত্তরপ্রদেশের অযোধ্যায় গতকাল মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন এবং 15,700 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। আগামী দিনে অযোধ্যায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনার কারণেই সরকার অযোধ্যার উন্নয়নে জোর দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী দেশে দীপাবলি উৎসব পালনের ডাক দিয়েছেন। ওই দিন সব ঘরে ঘরে রামজ্যোতি জ্বালিয়ে গোটা দেশকে আলোকিত করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী এদিন পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করেন। সেই সঙ্গে 6টি বন্দে ভারত এবং 2টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। শ্রী মোদী বলেন, নম ভারত, বন্দে ভারত এবং অমৃত ভারত এই ত্রিশক্তি দেশে রেল পরিবহনের চিত্র আমূল বদলে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার সম্প্রচার রাত 8টায় পুনরায় শোনা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় ক্ষেত্রের অগ্রগতির জন্য বিভিন্ন সমবায়গুলির মধ্যে সহযোগিতার প্রয়োজন। গুজরাটের আনন্দে গতকাল ভারতের জাতীয় দুগ্ধ সমবায় ফেডারেশন NCDFI এর অফিস ভবনের ভার্চুয়াল শিলান্যাস করে গান্ধীনগরে এক অনুষ্ঠানে শ্রী শাহ অগ্রণী দুগ্ধ উৎপাদকদের কাছে সমবায় ব্যাংক, সমবায় দুগ্ধ উৎপাদনকারী সংস্থা এবং পশুপালকদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমবায় গড়ে তোলার ডাক দেন। দুধ উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষস্থানে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, গত 10 বছরে দুগ্ধক্ষেত্রে উৎপাদন 51% বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে তিনি আত্মনির্ভর ভারত গঠনে সমবায় দুগ্ধ খামারগুলির অবদানের প্রশংসা করেন। ডিজিটাল ভারতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি সমবায়গুলিকে 100% ডিজিটাল লেনদেনের উপর জোর দেন। জৈব চাষের উপর জোর দিয়ে মন্ত্রী সমবায়গুলিকে গ্রাম স্তরে গোবর সংগ্রহ কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেন। অনুষ্ঠানে শ্রী শাহ 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 37 জন বিজয়ীর হাতে NCDFI ই মার্কেট পুরস্কার তুলে দেন। পোর্টালে উল্লিখিত বাণিজ্যিক লেনদেনের উপর ভিত্তি করে কর্ণাটকের নন্দিনী দুগ্ধ ফেডারেশন প্রথম, দিল্লির মাদার ডেয়ারি দ্বিতীয় এবং তামিলনাড়ুর আভিন ডেয়ারি তৃতীয় পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, শঙ্কর চৌধুরী এবং দিলীপ সাংঘানি সহ সমবায় আন্দোলনের অগ্রণী নেতারা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে 1355 জন পড়ুয়াকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের 46 জন কৃতীর হাতে স্বর্ণপদক তুলে দেবেন প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সেনাবাহিনীর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্র মৌ অনুযায়ী সেনাকর্মীদের ভাষার দক্ষতা বিকাশে তেজপুর বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার একটি কোর্স করানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কানাডা ভিত্তিক দুষ্কৃতী লখবীর সিং লন্ডাকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডা খালিস্তানি জঙ্গি গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য। সে 2021 সালে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখার সদর দপ্তরে রকেট হামলার পরিকল্পনাকারী।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারত সরকারের 2024 সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের সাফল্য এই ক্যালেন্ডারে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে শ্রী ঠাকুর পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, অর্থনীতি, ক্রীড়া, শিক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানের নির্বাচনী কর্তৃপক্ষ 2024 জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন খারিজ করে দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান তার নিজস্ব শহর মিয়ানওয়ালি এবং লাহোর থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। উল্লেখ্য, সরকারি গোপন নথি প্রকাশ্যে আনার অভিযোগে এবছর আগস্ট মাসে 71 বছর বয়সী ইমরানের কারাদণ্ড হয়। যেসব বৈদেশিক শক্তি বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে তাদের মুখের ওপর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম তা গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে হবে। কোনো শক্তি ঢাকার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দেশের মানুষই নিজেদের ভবিষ্যৎ তৈরি করবেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গতকাল এক জনসভায় হাসিনা বলেছেন, ষড়যন্ত্রকারীরা চাইছে বাংলাদেশে যেন কোনো নির্বাচন না হয়। তিনি আরও বলেন, কোনো বৈদেশিক শক্তি চাইছে ভোট বানচাল করে তৃতীয় কোনো এক পক্ষ যাতে ক্ষমতা দখল করতে পারে। তিনি বিরোধী দল বিএনপির সমালোচনা করে বলেন, তারা মানুষকে মানুষ জ্ঞান করে না, দেশবাসীকেই মেরে ফেলার নির্দেশ দেয়। উল্লেখ্য, আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে লড়াইয়ে সাহায্য করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে 1470 কোটি মার্কিন ডলারের হাতিয়ার ও গোলাবারুদ সরবরাহ করবে। মার্কিন বিদেশ দপ্তর গতকাল কথা জানিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার এই অস্ত্র সরবরাহের জন্য জো বাইডেন সরকার মার্কিন কংগ্রেসকে এড়িয়ে গেল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে একটি প্রস্তাব গ্রহণ করেছে। জাপান ও সংযুক্ত আরব আমিরশাহীর যুগ্মভাবে আনা এই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন মিলেছে। সন্ত্রাসবাদ ও মাদক সমস্যা, মহিলাদের অধিকার, নিরাপত্তা সহ সেদেশের একাধিক বিষয়ের সমাধানের উপর জোর দেওয়া হয়েছে এই প্রস্তাবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গতকাল তাঁর মন্ত্রিসভা গঠন করেছেন। জয়পুরে রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল কলরাজ মিশ্রা 22 জন নতুন মন্ত্রীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। মহারাষ্ট্রের রায়গড়ে তমোহিনী ঘাট এলাকায় এক বাস দুর্ঘটনায় গতকাল 2 মহিলার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 55। পুলিশ জানিয়েছে, বাসটি পুনে থেকে মানগাঁও যাওয়ার পথে ঢালু পথ বেয়ে নামতে গিয়ে উল্টে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক আর সোয়েন উগ্রপন্থা বন্ধ করতে পুলিশ ও অন্যান্য সুরক্ষা দপ্তরের যৌথ প্রয়াসের প্রশংসা করেছেন। রাজ্য পুলিশের বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বলেন, 2023-এ জম্মু কাশ্মীরের যুব সমাজ থেকে জঙ্গি নিয়োগ 80% হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন, এবছর সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলতি যুদ্ধে এখনও পর্যন্ত 113 জন সন্ত্রাসবাদীকে মূল স্রোতে ফেরানো হয়েছে। এছাড়াও এই সম্মেলনে তিনি পাকিস্তান থেকে উদ্ভূত নার্সি সন্ত্রাসবাদ নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। মণিপুর সরকার রাজ্যবাসীর জন্য 7টি প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। ইম্ফলে গতকাল সচিবালয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই 7টি প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কৃষকদের জন্য জীবিকা সহায়তা প্রকল্প, ক্রীড়া ব্যক্তিদের জন্য রোজগার নিশ্চয়তা প্রকল্প, একটি গ্রাম একটি মাঠ প্রকল্প, আদিবাসীদের জন্য ডিজিটাল পরিকাঠামো ভিত্তিক গ্রন্থাগার প্রকল্প প্রভৃতি। ওভারহেড তার ছিঁড়ে গত সন্ধ্যায় হাওড়া স্টেশনের ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বাতিল করা হয় একাধিক ট্রেন। এর জেরে সপ্তাহান্তে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। রেল সূত্রে খবর, সন্ধ্যে 7:30 থেকে হাওড়া স্টেশনের 13, 14 ও 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনো লোকাল ট্রেন ছাড়েনি। ঘণ্টা 3 পরে ফ্রেট ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহিলাদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 3 রানে পরাজিত করেছে। টসে জিতে অস্ট্রেলিয়া গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 50 ওভারে তারা 8 উইকেটে 258 রান তোলে। জবাবে ভারত নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 255 রান করে। অস্ট্রেলিয়ার ফোয়েব লিচফিল্ড 63 রান করেছেন। ভারতের রিচা ঘোষ 96 রান করেন। আসন্ন এশিয়ান কাপ ফুটবলের জন্য 26 সদস্যের ভারতীয় দল গতকাল ঘোষণা করা হয়েছে। তবে দলের অধিনায়ক কে হবে তা জানানো হয়নি। গতকাল রাতেই কাতারের রাজধানী দোহায় পৌঁছে যাওয়ার কথা ভারতীয় দলের। কলকাতার 2 দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান থেকে একাধিক ফুটবলার দলে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গলের লালচুন নুঙ্গা ও নাওরেম মোহন সিং। মোহনবাগান থেকে 7 ফুটবলার দলে রয়েছেন। এরা হলেন বিশাল কায়েত, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লিস্টন কুলাসো, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।
এই নিয়ে পঞ্চমবার ভারত এশিয়া কাপে খেলবে। 13ই জানুয়ারি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খবর শেষ হলো।